রতুয়ার মাটি কখনোই কোনো রাজনৈতিক দলের এটা পৈতৃক সম্পত্তি নয়। আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল পেছন থেকে ছুরি মারছে, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না। এবার ওদের কে বুঝাবে যে গঙ্গা হচ্ছে জাতীয় নদী আর এটা হচ্ছে ভাঙনটা হচ্ছে জাতীয় সমস্যা? কেন্দ্রীয় সরকারের উদ্যোগ যদি না থাকে, আমাদের রাজ্য সরকারের যদি সহযোগিতা না থাকে, এই রকম ভাঙন রোধ করা যাবে না। মূর্খকে বোঝানোর চেষ্টা না করাই ভালো, মানুষ এত মূর্খ না। কিন্তু তৃণমূলের এই মানি মাসেল পাওয়ার, প্রশাসনিক ক্ষমতা, পুলিশ, এর বিরুদ্ধে লড়তে পারবেন? আপনাদের সেই সংগঠন আছে? প্রস্তুত। নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি মালদার রতুয়া বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জহুর আলম। আচ্ছা, আমি এক্ষুনি গুগল সার্চ করতে গিয়ে দেখলাম জহুর শব্দের অর্থ হচ্ছে আবির্ভাব। হ্যাঁ, তো বামফ্রন্ট তো গত বিধানসভায় একটাও আসন পায়নি, তো এবার কি মনে হচ্ছে এই আপনার দ্বারা বামফ্রন্টের একটা আবির্ভাব হতে পারে বামফ্রন্ট বাংলার বিধানসভায় সিপিআইএমের? বিভিন্ন চ্যানেল মিডিয়া যা যা বলছে, শুধু আমাদের রতুয়া বিধানসভার ক্ষেত্রে নয়, গোটা রাজ্যের ক্ষেত্রে একটা বড় রকমের অঘটন ঘটতে যাচ্ছে। 1977 সালে তখন যারা অঘটন কেন বলছেন? বামেদের তো বিধানসভায় প্রয়োজন। অঘটন মিডিয়ার কারণে অঘটন বললাম, মিডিয়ারা তো ওইভাবে দেখায় না। আচ্ছা, ওই জন্যে ওদের ভাষাতেই বলছি যে অঘটন ঘটতে পারে। আচ্ছা। 77 সালে কমরেড প্রমোদ দাশগুপ্ত, কমরেড জ্যোতি বসু থেকে শুরু করে নিয়ে সেই সময় যারা নেতা ছিলেন, মার্চ মাসে জরুরি অবস্থার সুফল এবং কুফলের প্রশ্ন যখন সবচেয়ে বড় দেখা গিয়েছিল গোটা দেশে, ইন্দিরা গান্ধীকে তখন মুক্তি সূর্য বলা হতো। সেই মুক্তি সূর্য অস্তমিত গিয়েছিল, জনতা দল কেন্দ্রে এসেছিল। আর তার মাত্র 3 মাস পরে এই জনতা দল যখন বামফ্রন্টের সঙ্গে জোট না করেও যখন এখানে বিধানসভা নির্বাচন হয়েছিল, কোনো মানুষ ভাবতে পারেনি যে এই রকমের ঘটনা ঘটবে। 77 সালে কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এবার স্বতঃস্ফূর্তভাবে স্লোগান উঠেছে, বাংলা আমার বাংলা তোর, ফিরে আসুক 77। এটা শুধু রতুয়া বিধানসভার ক্ষেত্রে নয়, সারা রাজ্যের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। রতুয়াতে আপনি আপনার মূল প্রতিপক্ষ কে? এখানে তো একদিকে সমর মুখার্জি প্রার্থী হয়েছেন এবং তিনি দীর্ঘদিনের বিধায়ক। তিনি প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, অনেক 15 বছরের বিধায়ক। সমর মুখার্জি আপনার প্রতিদ্বন্দ্বী, নাকি বিজেপির ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বী, নাকি কংগ্রেসের? মানে কীভাবে দেখছেন নির্বাচনের এই এখানে প্রতিদ্বন্দ্বিতা বলতে এখন বর্তমানে যিনি বিধায়ক আছেন, টানা 15 বছর তিনি বিধায়ক। 2011 সালে জিতলেন, 2016 সালে বাম এবং কংগ্রেসের জোট হয়েছিল, তার দৌলতে জিতেছিলেন। উনি নিজের কংগ্রেসের কাউকে নামাতে পারছিলেন না, আমাদের দৌলতেই জিতেছিলেন। এবং 21 সালের সারা রাজ্যব্যাপী এনআরসির ভোট হয়েছিল বলে জিতেছেন। রতুয়ার মাটি কখনোই কোনো রাজনৈতিক দলের এটা পৈতৃক সম্পত্তি নয়। আমি যে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম 77 থেকে আপনারা হিসেব করে দেখে নেবেন যে পরপর 10 বার বিধানসভা নির্বাচন হয়েছে। 10 বার নির্বাচনের মধ্যে 5 বার এখানে এককভাবে বামফ্রন্ট জিতেছে। বামফ্রন্ট তো একটু কম বলা হয়, সিপিআইএম জিতেছে 5 বার, এবং অন্যান্য দল সমর মুখার্জি, তৃণমূল বলুন, পরিবর্তন বলুন, এনআরসির বলুন, যাই বলুন, 5 বার। তো স্বাভাবিকভাবে এখানে 5 বার আমরা জিতেছি, 5 বার বিরোধীরা জিতেছি। তার মানে এটা রতুয়ার মাটি কখনোই কারোর পৈতৃক সম্পত্তি নয়। আমরা 77 সালে জিতেছিলাম, এখানে কমরেড মোহাম্মদ আলী জিতেছিলেন। 82তে আমরা জিততে পারিনি, 87তে কমরেড মমতাজ বেগম জিতেছিলেন। 91 সালে বিধানসভা নির্বাচনে আবার কমরেড মমতাজ বেগম জিতেছিলেন। 2001-এ কমরেড শৈলেন সরকার জিতেছিলেন। 2006-এ কমরেড শৈলেন সরকার জিতেছিলেন। এই যে বললাম বামফ্রন্ট 5 বার জিতেছে, 10 বার ভোট হয়েছে। তার মানে রতুয়ার মাটিটা কখনোই কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। মানুষ যখন যাকে চাইবে তাকে এখানে প্রতিষ্ঠিত করবে। বরঞ্চ মালদা জেলায় কয়েকটা এলাকার মধ্যে আমাদের রতুয়া বিধানসভা বাম দুর্গ হিসেবেই দেখা যেত। বিভিন্ন এর মধ্যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটের মধ্যে যাচ্ছি না। এইবার আমাদের কর্মী সমর্থক থেকে শুরু করে নিয়ে একটা দৃঢ় প্রতিজ্ঞ, 1 ইঞ্চি জায়গা আমরা কাউকে ছাড়ব না। প্রতিদ্বন্দ্বিতা
কার সাথে প্রতিদ্বন্দ্বিতা? বিজেপি কতটা ফ্যাক্টর এখানে? এখানে গত 3টা নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি 50-এর কিছু বেশি, 54,000-এর কাছাকাছি এইরকম ভোট পেয়েছে 3টা নির্বাচনে। তো স্বাভাবিকভাবে এসআইআর প্রায় 25% ভোট। প্রায় 25% ভোট বিজেপি এখানে পেয়েছে। এই দিকে 75-এর মধ্যে কার কতটা কি থাকবে এর মধ্যে অনেক গল্প আছে। যেদিকেই যান সমরবাবুর ক্ষেত্রে, উনি বয়স্ক লোক, তার সম্বন্ধে আমি কোনো আজে বাজে কথা বলতে চাইছি না। ওর কাছ থেকে এখানকার মানুষ কিছু পায়নি, হতাশ। এবং তার চাইতে বড় ঘটনা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলের সময় যে ঘটনাটা ঘটালেন, যে যদি কোনো আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করো, কলকাতায় করতে দেব না, তাঁরই প্রতিচ্ছায়া, প্রতিধ্বনি আমরা রতুয়াতে দেখলাম। এখানকার বিধায়ক, আমাদের এলাকার মানুষরা কোনো রকমের যে বড় অপ্রীতিকর ঘটনা ঘটাতে তা নয়, একটা ওয়াকফ বিল মানবো না এর প্রতিবাদ জানিয়ে একটা মিছিল করতে চেয়েছিল। এই বিধায়ক পুলিশ প্রশাসনকে দিয়ে থ্রেট করে এই মিছিল পর্যন্ত করতে দেয়নি। স্বাভাবিকভাবে এখানে একটা বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে তার বিরুদ্ধে একটা ওয়াকফ বিলের ক্ষেত্রে তার যা ভূমিকা, অথচ গতবার বিধানসভায় তিনি জিতেছিলেন যে মানুষদের ভোটের উপরে নির্ভর করে, তাদেরকেই পেছন থেকে যার জন্য আমরা সরাসরি বলছি বিজেপিরা যদি আমাদের গোটা দেশের রাজনীতির ক্ষেত্রে যদি বুকে ছুরি মারে, তো তৃণমূল একেবারে সারা দেশের ক্ষেত্রে, এখনই বলছি না, আমাদের রাজ্যের ক্ষেত্রে তৃণমূল পেছন থেকে ছুরি মারছে। 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না এবার। আচ্ছা, আর একটা কথা বলুন, এসআইআর কতটা প্রভাব ফেলছে এই বিধানসভায় নির্বাচনে, রতুয়া বিধানসভায় এসআইআর কত নাম বাদ গেল, কি হলো একটু বলুন। গত পরশু বেশ কয়েকটা মিডিয়া আমার কাছে জানবার চেষ্টা করেছিল। আমি তাদেরও যা বলেছি, আপনার কাছে, আপনার চ্যানেলেও একই কথা বলতে চাইছি। এসআইআর শুধু পশ্চিম বাংলায় হয়েছে তা নয়, আমাদের দেশে আরও বেশ কয়েকটা রাজ্যে এসআইআর হয়েছে। আপনারা কোনো দিন মিডিয়াতে দেখেছেন, কোনো সংবাদপত্র দেখেছে, কোনো টিভি চ্যানেলে দেখেছে যে কেরালাতেও এসআইআর হলো? কোনো জায়গায় এতটুকুও ঘুণাক্ষরেও কেউ এসআইআর যে হচ্ছে এটাই জানতে পারলো না। অথচ আমাদের রাজ্যে এসআইআর নিয়ে যেসব কথা হলো, যা ঘটলো বা ঘটনা ঘটে রয়েছে, এর প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। প্রেক্ষাপটটা হচ্ছে এই, ছোট্ট একটা করে বলি, 2002 সালেও এসআইআর আমাদের রাজ্যে হয়েছিল। কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আর এবার এসআইআর হচ্ছে, কেন্দ্রে আবার ওই বিজেপিরই প্রধানমন্ত্রী আছে মাননীয় নরেন্দ্র মোদী, আর এখানে শুধু সিপিআইএমের মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, শুধু দলটা চেঞ্জ হয়ে গেল। এসআইআরের ক্ষেত্রে এসআইআরকে নিয়ে তারা একটা নোংরা রাজনীতি করার, সেটিংয়ের রাজনীতি তারা খেলতে চাইছেন। একই সিলেবাসের ওরা ছাত্রছাত্রী। এখানে কত নাম বাদ গেছে? এখানে তো শুনলে অবাক হবেন, রতুয়া বিধানসভা এলাকায় 1,04,000 সামথিং ভোটারের নাম বাদ গেছিল। 1,04,000 সামথিং। মালদা জেলার মধ্যে সুজাপুরের পরে সবচেয়ে বেশি নাম বাদ গেছিল রতুয়াতে। আমাদের বিভিন্নভাবে প্রতিবাদ আন্দোলন এবং কিছু কিছু জায়গায় সরাসরি রাজনীতিগতভাবে আন্দোলন যেখানে করার ডেপুটেশন দেওয়া সেটা হয়েছে, কিন্তু বুদ্ধিজীবী মানুষদেরকে কোনো জায়গায় বিএলওদেরকে নিয়ে কখনো রাস্তাতে এই আন্দোলনের পর আস্তে আস্তে এসআইআরে এখন 40,000-এর নিচে এখনও বাদ আছে। কালকে এখনও 40,000, কালকে বেশ কিছু বুথ হয়েছে। এইটা দেখা যাবে 2-3 দিনের মধ্যে, আশা করছি এটা 20,000-এর নিচে নামবে। আমরা চাইছি, আমাদের স্লোগান প্রথমে ভোটাধিকার, তারপরে ভোট। মানুষের ভোটাধিকার যদি না থাকে তাহলে ভোট কিসের? এরা মসনদটাতে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু বলছি, আর আমরা বলছি মানুষের অধিকারটাকে ফেরত দেওয়া। আমরা বলতে চাইছি মানুষ তার গণতান্ত্রিক যেটা অধিকার সেটা প্রয়োগ করার চেষ্টা করুক, মানুষ নিজের ভোট নিজে দিক, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুক। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রশ্ন যখন আসবে, তখন দেখবেন এই সেটিংয়ের রাজনীতিতে যে প্রধান দুটো দল, এই দুটো দল থাকবে না। আপনি জিতলে কি করবেন রতুয়ায়, যা আগে সমর মুখার্জি গত 15 বছরে করতে পারেননি? আমাদের পার্টির নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করতে হয়। আমরা ইশতেহার প্রকাশ করেছি।
রতুয়ার ইশতেহার বলুন। রতুয়ার ইশতেহারটাই 1 2 3 4 করে বলা। আপনাদের যাওয়ার সুযোগ হয়েছে কিনা জানি না। আপনারা যদি শামসির দিকে যদি যান, শামসির যে রেলগেট আছে, প্রত্যেকবার লোকসভা নির্বাচন আসুক, বিধানসভা নির্বাচন আসুক, ওরা যে খেলাটা খেলবার চেষ্টা করছে, কি হলো, মানুষ কি পেল সবাই বুঝলাম। যখন রেল গেটটা বন্ধ হয়, বেশি না 10 থেকে 15 মিনিটের জন্য রেল গেট বন্ধ হলে একেবারে শামসি রেল গেট থেকে একেবারে মতিগঞ্জ পার হয়ে কুশরাক্ষা পর্যন্ত এই দিকের জ্যাম হয়, আর ওই দিকে একেবারে জয়গুরু সিনেমা হল থেকে একেবারে গোবিন্দপাড়া পর্যন্ত জ্যাম হয়ে যায়। রেল গেটে ব্রিজ করা, ওভারব্রিজ হোক বা আন্ডারগ্রাউন্ড হোক, এটা করা নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি আমি সত্যি সত্যি এখানকার মানুষদের আমি যদি আশীর্বাদ দোয়া নিয়ে যদি আমি বিধানসভায় যেতে পারি, ওভারব্রিজ করাটা হচ্ছে আমার প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের রতুয়া বিধানসভা এলাকায় একেবারে বিস্তীর্ণ এলাকা আছে, চাঁদমণি 1, চাঁদমণি 2, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ওখান থেকে স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব যদি রতুয়াতে যদি আসতে হয়, ওদেরকে প্রায় 18 কিলোমিটার দূরে আসতে হয়। মালদা শহরে যেতে গেলে যত দূর যায়, অনেক সময় প্রসূতি মায়েদের প্রসব যন্ত্রণায় যখন কাতরায়, রাস্তার বেহাল অবস্থাতে দেখা যায় সেই মায়ের হয়তো বাচ্চা প্রসব করছে রাস্তাতেই। যার জন্য আমার দ্বিতীয় দাবিতেই আমি রেখেছি ইশতেহারে, চাঁদমণি 1 এবং চাঁদমণি 2 এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল নির্মাণ করা। নদী ভাঙন নিয়ে নদী ভাঙন 3 নম্বরে আছে, যে গত 4 বছরের মধ্যে মহানন্দটোলা এবং বিলাইমারি বিস্তীর্ণ যে এলাকা আছে মালদা জেলার অন্যান্য জায়গার মতন, এখানেও প্রতি বছর নদী ভাঙনে 1-এর পর 1 বুথ চলে যাচ্ছে নদী গর্ভে। 4 বছরে 8টা বুথ গেছে, 8টা বুথ নিশ্চিহ্ন, একটাও বাড়ি ঘর খুঁজে পাওয়া যাবে না। এই মানুষগুলো কোথায় গেল? এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা এবং স্থায়ীভাবে এই যে ভাঙন রোধের জন্য যেটা, এ বলে ও আমায় দেখ, ও বলে আমায় দেখ, এই চলছে ওদের রাজনীতি। ও বলছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে নদী ভাঙন আমরা রোধ করতে পারছি না, আর এরা বলছে যে এটা রাজ্য সরকার করতে পারে। কিন্তু কে ওদেরকে বুঝাবে? ওদের কে বুঝাবে যে গঙ্গা হচ্ছে জাতীয় নদী, আর এটা হচ্ছে ভাঙনটা হচ্ছে জাতীয় সমস্যা। কেন্দ্রীয় সরকারের উদ্যোগ যদি না থাকে, আমাদের রাজ্য সরকারের যদি সহযোগিতা না থাকে, এই রকম ভাঙন রোধ করা যাবে না। মূর্খকে বোঝানোর চেষ্টা না করাই ভালো। মানুষ এত মূর্খ না, সঠিক জবাব দেওয়ার জন্য তৈরি আছে। পুনর্বাসন এটা আমাদের দ্বিতীয় দাবির মধ্যে আছে। রতুয়া একটা বিস্তীর্ণ এলাকা, এখানে ফায়ার ব্রিগেড রতুয়াতে একটা হোক। রতুয়াতে একটা সায়েন্স কলেজের একটা দাবি আছে। আমাদের কিছু দাবি আছে, আমাদের চাঁদমণি এলাকা থেকে পরানপুর হয়ে আমাদের রতুয়া থানাতে আসুক, হাসপাতালে আসুক, মালদা শহরেই যাক। একটা দীর্ঘদিন ধরে একটা ব্রিজ বেহাল অবস্থায় আছে। গত পরশু আমি সেখানকার কর্মসূচিতে ছিলাম। আমি ওখানকার মানুষদের কথা দিয়েছি, আমি যদি নির্বাচিত যদি হয়, তাহলে এখানকার ব্রিজ কিভাবে করতে হয় ওগুলো আমাদের জানা আছে, সেই ব্রিজটা করা। কাহালার মণিপুর যে ব্রিজ, এটা করা। ঠিক এই রকমের কিছু দাবি দাওয়া নিয়ে আমি সব, এইগুলো তো সাধারণ রাস্তাঘাট এগুলো তো আছেই। আমাদের প্রধান কাজ হবে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে, নিজের ভোট দিতে পারে না। অনেক সময় বুথ দখল করে। এই যে প্রশাসনিক কারা করে? এখানকার শাসক দল, তৃণমূল, তাঁদের বাহিনী। এখন এই অবস্থাটা ছিল, কিন্তু ওরা এই দখলের রাস্তায় যায়। এই জন্য মানুষ যদি নিজের ভোট নিজে যদি দিতে পারে, এদেরকে আস্থা করে পাঠিয়ে দেবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কিন্তু তৃণমূলের এই মাসেল পাওয়ার, প্রশাসনিক ক্ষমতা, পুলিশ, এর বিরুদ্ধে লড়তে পারবেন? আপনাদের সেই সংগঠন আছে? প্রস্তুত। আমি ছোট্ট একটা শব্দ ব্যবহার করেছি, আর ভাঙতে চাইছি না। 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না। আর জায়গা ছাড়া হবে না বলে গত বছর এই যে লাস্ট যে নির্বাচনটা হয়েছে, লোকসভা নির্বাচন, স্বয়ং যিনি বিধায়ক, তার বুথে তিনি কটা ভোট পেয়েছিলেন? 3 সংখ্যায় যেতে পেরেছেন। 100 বেশি ভোট পেয়েছিলেন, পাননি। এই রকমের ঘটনা অনেক বুথে ঘটবে।